প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শারমিন জাহান আপনাদের সাথে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের 426 নাম্বার এপিসোড থেকে এবং এটি বায়োফার্মা লিমিটেডের পর্ব নাম্বার 6। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে ম্যাক্সক্লেভ, উইনার, ইনপ্রো এবং পেরিলাক। প্রিয় দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ মতিন স্যার, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইএনটি ও হেডনেক সার্জারি বিভাগ, শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। তা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে, এছাড়াও এটি বায়োফার্মার ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন স্যারকে করতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেবার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় থাইরয়েডের সমস্যা। এই বিষয়ে প্রথমেই যদি একটু জানতে চাই যে থাইরয়েড গ্ল্যান্ড এটি আসলে কি এবং শরীরের কোন জায়গাটিতে আসলে এটির অবস্থান? ধন্যবাদ। থাইরয়েড গ্ল্যান্ডটা এটা জাস্ট ইট লুকস লাইক এ বাটারফ্লাই। আমরা প্রজাপতি দেখেছি যে প্রজাপতির শেপটা যেমন থাকে, সুতরাং এই জায়গাটাই থাইরয়েডের অবস্থান। এটা বাটারফ্লাই লাইক শেপ। এটার মাঝখানে অংশ থাকে ইসমাস এবং দুই পাশে প্রজাপতির মতো দুইটা লোব থাকে, যেটা বলা হয় রাইট অ্যান্ড লেফট লোব। এই থাইরয়েড গ্ল্যান্ডটার অ্যানাটমিটা প্রথমে এটার একটা শেপ এঁকেছিল সেই বিখ্যাত চিত্রকর যে মোনালিসা ছবি এঁকেছে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি প্রথম থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি আঁকেন এবং থাইরয়েড গ্ল্যান্ডের স্টাডি ফিজিওলজি এবং এটার অ্যানাটমিক্যাল ডিসক্রিপশন দেন হচ্ছে বিখ্যাত সার্জন বিলরথের শিষ্য আর কি, থিডোর ককার। 1908 সালে বা সম্ভবত 15 সালে নোবেল পুরস্কার পাইছেন এইটার অ্যানাটমিক্যাল ডিসক্রিপশন দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি এবং লোকেশন ইজ হিয়ার, জাস্ট হিয়ার। এটা প্রজাপতি দেখতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। পরবর্তী যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে সাধারণত কি কি সমস্যা আসলে হতে পারে? এর আগে বলে নেই থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা তুমি জিজ্ঞাসা করেছিলে। থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা যেটা আমরা বলি যে এটার একটা মেজর ফাংশন হচ্ছে আমাদের বডির মেটাবলিজম, মানে মেটাবলিজমটাকে রক্ষা করে, যেমন বডি রেগুলেশন অফ টেম্পারেচার, তারপরে বডি গ্রোথ প্যাটার্নটাকে ঠিক করার জন্য এই থাইরয়েড হরমোনটা খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে এই সমস্ত এফেক্ট করে, তখন বডির মেটাবলিজমের প্রবলেম হয়, টেম্পারেচার রেগুলেশন প্রবলেম হয়। এরপরে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা রেগুলেট করতেছে সেটারও থাইরয়েড গ্ল্যান্ডের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। আমার গ্রোথ ফ্যাক্টরের জন্য দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের যদি ঠিকমতো কাজ না করে তাহলে গ্রোথেও হ্যাম্পার করে। তো এরপরে প্রশ্ন যেটা করেছিল যে থাইরয়েড গ্ল্যান্ডের কি কি সমস্যা হয়, আসলে প্রথম কথা আমরা কিভাবে বুঝবো যে একটা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়েছে? তো এটাকে আমরা সাধারণত বলি যে থাইরয়েড গ্ল্যান্ড যদি কখনো ফুলে যায় বা বড় হয়ে যায়, এটা বাংলায় যেটা কমনলি বলা হয় গলগণ্ড রোগ, বা আমাদের উত্তরবঙ্গে বলে ঘ্যাক বলে। বাংলাদেশে অনেক জায়গায় এই শব্দটা প্রচলিত আছে যে আমার গলগণ্ড রোগ হয়েছে বা গ্যাক হয়েছে বা গলা ফুলে গেছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের সাধারণত আমরা যদি বলি রোগগুলোকে বলি তাহলে আমরা বলবো যে প্রথমে আমরা বলি যে যদি থাইরয়েড হরমোনটা শরীরে যদি ঠিকমতো নিঃসৃত হতে না পারে, কম হয়, তাহলে যে এটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এটা একটা রোগ যে এই রোগীটা হাইপোথাইরয়েড রোগী, তার মানে তার থাইরয়েড গ্ল্যান্ডে হরমোনের ডেফিসিয়েন্সি আছে, স্বল্পতা আছে। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ড দেখা যাচ্ছে হরমোনটা যদি বেশি বেশি নিঃসৃত হয়, যেটাকে আমরা বলি থাইরয়েডক্সিকোসিস, এটা এক ধরনের টক্সিক গয়টার বলি, এটাও এক ধরনের রোগ। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডটা অন্য কোনো কারণে ফুলে যেতে পারে, যেমন নর্মাল ফিজিওলজিক্যাল কারণে ফুলে যেতে পারে, প্রেগনেন্সি, পিউবার্টির সময় দেখা যায় ডিমান্ড বেড়ে যায় শরীরে, সেক্ষেত্রে থাইরয়েড হরমোনটা ফুলে যেতে পারে, এটা বলে ফিজিওলজিক্যাল গয়টর।
এছাড়াও কিছুটা প্যাথোলজিক্যাল গয়টর আছে, যেমন যদি থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে কোনো নোডুল থাকে, সিঙ্গল বা মাল্টিপল হতে পারে, যেটা আপনার কমনলি ঘ্যাগ বলেন, এটাতে কোনো সিস্ট হতে পারে, কোনো টিউমার হতে পারে, যেমন থাইরয়েড ক্যান্সার হতে পারে, অথবা ইনফ্লামেশন হতে পারে, ক্রনিক ইনফ্লামেশন, যেমন থাইরয়েডাইটিস বলি এটাকে আমরা, রিডোথাইরয়েডাইটিস, সাবহেপাটাইটিস, অথবা অটোইমিউন থাইরয়েডাইটিস। তো এই ধরনের ভ্যারাইটিস অফ রোগ থাইরয়েড গ্ল্যান্ডে হতে পারে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, হাসিব শিকদার আপনাকে সালাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন যে ওভার অ্যাক্টিভ থাইরয়েডের সিমটমস কি কি, কিভাবে বুঝবেন যে থাইরয়েডের সমস্যা আছে? আচ্ছা, ভেরি গুড। প্রথমে বলছি যে থাইরয়েড গ্ল্যান্ডের 3টা ভাগে ভাগ করি। যদি হাইপোথাইরয়েড হয়, হাইপার থাইরয়েড হয়, অথবা ইউথাইরয়েড। তো প্রথমে বলি যে থাইরয়েড গ্ল্যান্ডটা যদি কোনো যায় ফুলে যায়, দেখা যাচ্ছে যে একটা সোয়েলিং বা লাম্প বা চাকা আপনার গলার সামনে আছে, এই জায়গায় এই রিজনে আছে, মাঝখানে হতে পারে অথবা যে কোনো এক সাইডে হতে পারে, যেটা আপনি দেখা যাচ্ছে যে এই লাম্পটা ফিল করলেন যখন আপনি ঢোক গেলছেন, যখন আপনি সলও করছেন, তখন দেখা গেল এই লাম্পটা ওঠানামা করছে, উপরে নিচে ওঠানামা করতেছে। দ্যাট মিনস ইট মুভস অন ডিগ্লুডেশন। তাহলে বুঝবেন যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং আছে, বা থাইরয়েড গ্ল্যান্ডের একটা নোডুল বা টিউমার যেটাই বলেন না কেন এটা আছে। এটা এইভাবে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার সিমটমটা এটাই হবে, কোনো সিমটম থাকবে না, শুধুমাত্র দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে অথবা সোয়েলিং হয়েছে, যেটা আপনার চাকাটা ওঠানামা করতেছে। সাধারণত এটি যদি গ্রাজুয়ালি বড় হয় তখন হয়তো গলায় চাপ দিবে, খাইতে সমস্যা হতে পারে, অথবা দীর্ঘদিন থাকলে অনেক সময় গলার স্বরও ভেঙে যেতে পারে। এটা গেল একরকম। এছাড়া দেখা যাচ্ছে কোনো সোয়েলিং নাই, কিন্তু কারো যদি হাইপোথাইরয়েড হয় বা হাইপার থাইরয়েড হয়, সেক্ষেত্রে বুঝবেন যাদের হাইপোথাইরয়েড আছে, দেখবেন যে তাদের শরীরটা ধীরে ধীরে ওবেস হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ঘুম বেশি হচ্ছে, পায়খানা কষা হচ্ছে, হাত পা ঠান্ডা ঠান্ডা হচ্ছে, স্কিন গুলো কেমন যেন খসখসে হয়ে যাচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। এটা হলে হাইপোথাইরয়েডের লক্ষণ। আর হাইপারথাইরয়েড যদি হয়, টক্সিক যদি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হাত পা খুবই ঘামবে, সোয়েটিং হবে, হাত রাখলে হাত পা কাঁপবে, বুক ধড়ফড় করবে, প্যালপিটেশন হবে, ঘুম কম হবে, দেখো ঘুম হচ্ছে না, হার্ট রেটটা বেড়ে যাবে, ওজনটা কমে যাবে, পায়খানা করতে গেলে দেখবেন যে ঘন ঘন পায়খানা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে। তাহলে এগুলা হচ্ছে আপনার টক্সিক গয়টর বা হাইপার থাইরয়েডের লক্ষণ। তাহলে এই সমস্ত জিনিস দেখে আমরা বুঝবো হ্যাঁ আপনার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়েছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, নাফিজা আক্তার বলেছেন বয়স 30 বছর, উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি এবং ওজন হচ্ছে 56 কেজি। রিসেন্টলি থাইরয়েড হরমোনের টেস্ট করেছেন এবং টেস্টে টিএসএইচ লেভেল এসেছে 6, T4 লেভেল 11, মানে ফ্রি T4 সেটা হচ্ছে 11.8, এবং এখন তিনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন। জানতে চেয়েছেন যে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। এখনো তিনি কোনো ওষুধ শুরু করেননি। ধন্যবাদ আপনাকে। থাইরয়েডের আমরা শুধু মার্কারটা দেখি, টিএসএইচ ইজ এ ভেরি গুড মার্কার। আমরা যদি বলি যে একটা হরমোন টেস্ট করবেন থাইরয়েডের জন্য, হুইচ ইজ দ্যাট, এন্ড দ্যাট আনসার ইজ টিএসএইচ। ইভেন T3 T4 না করলেও চলে, টিএসএইচ ইজ দ্য ভেরি গুড মার্কার। তো টিএসএইচ এর নর্মাল লেভেলটা 0.3 থেকে আমরা 4.5, অনেক সময় 5 পর্যন্ত বলি, বিভিন্ন ল্যাবরেটরিতে মার্কিংটা ডিফারেন্ট আছে। তবে সাধারণত 0.3 থেকে আপনার যদি 4.5 হয়, এটা হচ্ছে নর্মাল মার্কার। আপনার ক্ষেত্রে দেখছেন, আপনি বলছেন যে আমার টিএসএইচ লেভেলটা আছে 6 আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হাইপোথাইরয়েডের দিকে যাচ্ছেন। তার মানে আপনার শরীরে থাইরয়েড হরমোনের লেভেলটা একটু কম আছে। সেক্ষেত্রে বাচ্চা নিতে গেলে সমস্যা নাই, তবে আপনাকে ড্রাগ শুরু করতে হবে। আপনার যেহেতু একটা মার্জিনাল লেভেল আছে, সেক্ষেত্রে আমার সাজেশন হলো আপনি একটা থাইরক্স অথবা থাইরিন 25 মাইক্রোগ্রাম প্রতিদিন সকালে একটা করে খান। এরপর দেখবেন 1 মাস 1.5 মাস পরে আপনার গ্রাজুয়ালি থাইরয়েডের টিএসএইচ লেভেলটা নর্মালের দিকে চলে আসবে। এরপর আপনি বাচ্চা নিতে পারেন, বাচ্চা নিতে কোনো সমস্যা নাই। এরপর আপনি ফলো আপ করবেন, প্রতি 3 মাস পর পর টিএসএইচটাকে মাপে দেখবেন যে কি অবস্থা আছে। সেক্ষেত্রে আবার ডোজটা কম বেশি করবেন। হ্যাঁ, থাইরক্সিনের ডোজ 25 মাইক্রোগ্রাম থেকে 50ও লাগতে পারে, বাট দেখা যাচ্ছে হ্যাঁ এটা গ্রাজুয়ালি কমে যাচ্ছে, তাহলে 25ই চলবে আপনার। তো এইভাবে আপনি চালাতে পারেন। এর জন্য নতুন কোনো ভাবে কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আর আপনি খালি খেয়াল করবেন আপনার এখানে কোনো লাম্প আছে কিনা, চাকা আছে কিনা। যদি কোনো চাকা থাকে, দেখা যাচ্ছে যদি থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, ফুলে যায়, সেক্ষেত্রে আপনাকে কিছু পরীক্ষা অন্যান্য করতে হবে, যেমন আলট্রাসোনোগ্রাম অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, আপনাকে একটা এফএনএসি করতে হতে পারে, জাস্ট রুটিনলি চেক আপ করার জন্য। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, আকরাম আহমেদ আপনাকে সালাম জানিয়েছেন। হাত সবসময় গরম থাকে, এটার জন্য তিনি ডাক্তার দেখিয়েছিলেন এবং ডাক্তার ওনাকে বলেছেন যে হয়তোবা থাইরয়েডের সমস্যা থাকতে পারে। আপনার পরামর্শ চাচ্ছেন যে তিনি এখন কি করবেন, বয়স 30 বছর। হাত পা ঘামলে সোয়েটিং হলে আমি যেটা বলছিলাম আগে যে এটা হাইপার থাইরয়েড মানে টক্সিক গয়টরের লক্ষণ হতে পারে। থাইরয়েড এমন না যে হাত পা ঘামলেই আপনার থাইরয়েড হয়েছে, এটা ডাজন্ট ম্যাটার। বাট আপনার থাইরয়েড আছে কিনা দেখার জন্য আবার বলেছি আপনাকে আপনি একটা টিএইচএস টেস্ট করবেন। টিএইচএস টেস্ট করার পরে যদি দেখা যায় টিএইচএস লেভেলটা 0.3 নিচে আছে, দ্যাট মিনস 0.2, 0.1 or 0.001 এরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার থাইরয়েডক্সিকোসিস বা থাইরয়েডের সমস্যা আছে। সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ নিতে হতে পারে, যেমন আমরা কার্বিজল দিই অথবা ইন্ডেভার, সিম্পল বিটা ব্লকার দিয়ে শুরু করি। ইন্ডেভার 10 মিলিগ্রাম দিনে 2 বার খেতে পারেন। বাট আপনাকে আগে দেখতে হবে টিএসএইচ লেভেলটা। এই জন্য এখনই আপনার চিকিৎসার দরকার নেই, আপনি একটা টিএসএইচ লেভেলটা শুধু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ এই লেভেলটা করবেন। করার পরে আপনি যে কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শামসুন নাহার, থাইরয়েডের সমস্যা আছে, মনে হয় টিএসএইচ লেভেলই বলেছেন 3.4, থাইরক্সিন ট্যাবলেট খেতেন 25 মিলিগ্রাম করে। এখন তিনি কি খাবেন কি চেঞ্জ করতে হবে জানতে চেয়েছে। আপনাকে বুঝতে হবে যে আপনাকে থাইরয়েডটা কেন দিয়েছিল। 25 মিলিগ্রাম না, 25 মাইক্রোগ্রাম। 25 মাইক্রোগ্রাম, জি স্যার। তাহলে আপনার যদি দেখা যায় যে যিনি শুরু করেছেন প্রাথমিক পর্যায়ে প্রথম টেস্টের রিপোর্টটা কি ছিল আপনার, যদি প্রথম টেস্টের রিপোর্টটা টিএসএ লেভেলটা যদি 0.3 থেকে 5 এর মধ্যে বা 4.5 এর মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো ওষুধের দরকার ছিল না। কিন্তু 3.25 টিএসএ লেভেল দিয়ে আমরা কখনোই থাইরক্সিন সাপ্লিমেন্ট দিই না। যদি আপনার এটাই কোনো বুঝতে হবে, আপনি যদি অনেকদিন থেকে খান এবং দেখেন যে আপনার 3 পয়েন্ট আছে, তাহলে আপনাকে অবশ্যই এই ড্রাগটা কন্টিনিউ করতে হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি দেখেন আপনার ফার্স্ট রিপোর্টই আপনার 3.25, এরপরে আপনাকে এক ডাক্তার দিয়ে দিচ্ছে থাইরক্সিন, তাহলে এটা অ্যাবসলিউটলি রং, আপনাকে কোনো দরকার নাই। এই জন্য বুঝতে হবে আপনি আদৌ প্রথমে প্রাথমিক রিপোর্টটা আপনার কি ছিল, সেটা না জানলে আমি বলতে পারবো না যে আপনি বন্ধ করবেন কিনা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, থাইরয়েড গ্ল্যান্ডে যে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি, এগুলো কাদের ক্ষেত্রে আসলে স্যার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই রোগগুলো? প্রথমে বলি যে কলয়েড গয়টর, যেটা কমনলি ঘ্যাগ হিসেবে পরিচিত বাজারে বা আমাদের দেশে প্রচলিত আছে, যেটা বলা হয় কলয়েড গয়টর। তো এখন এটা আমরা বলি এন্ডেমিক জোন। ধরেন কিছু কিছু উত্তরবঙ্গ, আমি উত্তরবঙ্গের ছেলে, আই কেম ফ্রম বগুড়া। তো আমি দেখেছি আমাদের এলাকার লোকজন, আমাদের বাড়িটা ছিল হচ্ছে নদী এলাকায়, যদিও আমি কখনো যাইনি সেখানে। তো আমি দেখছি আমাদের বাপদাদার আত্মীয় স্বজন গুলো দেখতাম গলায় এরকম ফুলে নিয়ে আসতো, ওরা ঘ্যাগ নিয়ে আসতো। তারা হচ্ছে যমুনা নদীর তীরে তাদের অবস্থান। তো সুতরাং এই সময় যমুনা নদীর তীরে যারা যে সমস্ত লোকজন থাকতেন, ওখানে পানিতে আয়োডিনের অভাব ছিল। উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুরে এই জোনে প্রচুর থাইরয়েডের রোগী পাওয়া যায়, বিকজ ওখানে পানিতে আয়োডিনের স্বল্পতা দেখা দেয়। গাইবান্ধা এলাকাতেও দেখা যায়। তো সুতরাং প্রথম কথা হচ্ছে যে ডেফিসিয়েন্সি, দ্যাট মিনস আয়োডিন ডেফিসিয়েন্সি। মানে যদি আয়োডিনের অভাব থাকে তাহলে সেখানে কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে। এছাড়াও এখন শহর অঞ্চলে বা বিভিন্ন জায়গায় এখন থাইরয়েডের সমস্যা নিয়ে আসছে। সারপ্রাইজিংলি থাইরয়েডের এখন যে সমস্যাটা আছে সেটা কিন্তু হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড না, এখন সরাসরি থাইরয়েড সোলিং নিয়ে আসতেছে, একটা লাম নিয়ে আসছে, থাইরয়েড নডিউল নিয়ে আসতেছে। সলিটরি নডুল একটা নডুল অথবা মাল্টিপল নডুল। এবং দেখা গেল এফএনএসি করার পরে প্রচুর রোগী থাইরয়েড ক্যান্সার নিয়ে আসতেছে। আগে থাইরয়েড ক্যান্সারের রেটটা খুবই কম ছিল, কিন্তু ইদানিং ক্যান্সারের রেটটা এত বেড়ে গেছে। আমি তো এখন ম্যাক্সিমাম অপারেশন থাইরয়েড অপারেশন করি, বিকজ এত বেড়ে গেছে। আমি যখন বিলেত থেকে আসার পরে শুরু করেছিলাম তখন কিন্তু এত ছিল না। দেখা গেল যে একটা কলয়েড গয়টর বা নডিউল সলিটারি হলে 10% ক্ষেত্রে বা 8% ক্ষেত্রে ক্যান্সার হতো, মাল্টিনোডুলার গয়টর হলে 3% ক্ষেত্রে হতো। এটা বিলিয়ন লাভের কথা। কিন্তু এখন আমাদের স্টাডিতে দেখা যাচ্ছে, আমি রিসেন্টলি একটা স্টাডি করেছি থাইরয়েডের উপরে, আমেরিকান জার্নালে পাবলিশ হয়েছে। সেখানে আমি দেখাচ্ছি, আমি স্টাডি করেছি আমার বগুড়া জোনের রোগী নিয়ে। আমার যে অপারেশনগুলো, আমি আমার হসপিটাল আছে বগুড়াতে, মতিন স্পেশালিস্ট হসপিটাল বা মালাকা নার্সিং হোম, এখানকার যে স্টাডি করেছি সেখানে দেখা যাচ্ছে যে 3টা থাইরয়েডের যখন অপারেশন করার পরে রিপোর্ট পাচ্ছি আমি, 3টা থাইরয়েডের ভিতরে একটা পাচ্ছি ক্যান্সার, 2টা পাচ্ছি নর্মাল নোডুলার গয়টর। তার মানে কি 32 to 33% অপারেটেড পেশেন্টের ক্যান্সার পাচ্ছি। সুতরাং আমরা বোঝা যাচ্ছে থাইরয়েড ক্যান্সার রেটটা অনেক বেড়ে গেছে।
কেন এত বাড়তেছে থাইরয়েড ক্যান্সারের রেট? উই ডোন্ট নো ইয়েট। আমরা জানি না আসলে কেন বাড়তেছে। জি স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে শারমিন মুস্তারি প্রশ্ন করেছেন যে থাইরয়েডের সমস্যা থাকলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হতে পারে কিনা, এবং সেক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা আসলে অবলম্বন করতে হবে? ধন্যবাদ। আসলে যেটা বলছিলাম যে যদি একটা পেশেন্টের সাপোজ আপনি থাইরয়েডের সমস্যা আপনার আছে, আপনার হরমোনের লেভেলটা, থাইরয়েড হরমোন লেভেলটা শরীরে কম আছে, তার মানে আপনি হাইপারথাইরয়েড। তো এইরকম বাচ্চা যদি আপনি যে ওষুধ না খান, তাহলে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সেই বাচ্চাটা দেখা যায় হাইপোথাইরয়েড বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করবে, মানে বর্ণ হবে। এটাকে বলে ক্রিটিন বেবি। তো এই ক্রিটিনিজম বেবি, এটা বাচ্চাটা ছোট থাকবে, শর্ট হবে, এবং তার গ্রোথ ডেভেলপমেন্ট, তার বুদ্ধি শুদ্ধি লোপ পাবে, তার আইকিউ কমে যাবে, একটা ডাল একটা বাচ্চা তৈরি হবে। অথবা যদি আপনি টক্সিক হন, যে বেশি বেশি হরমোনের লেভেল আছে আপনার শরীরে, সেক্ষেত্রে যদি বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চা এরকম টক্সিক ইফেক্ট বাচ্চাদের হবে, তার শরীরে এরকম গ্রোথ ফ্যাক্টরের প্রবলেম হবে, মেটাবলিক ফ্যাক্টর প্রবলেম হবে। এই জন্য আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে আপনার উচিত হবে অবশ্যই আপনার চিকিৎসা নেওয়া। যেমন আপনার যদি হাইপো হয়, তাহলে আপনাকে সাপ্লিমেন্ট দিতে হবে, থাইরক্সিন সাপ্লিমেন্ট। আর আপনার যদি হাইপার হন, তাহলে আপনাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে। সোজা কথা, আমাদের এইম হবে আপনাকে নর্মাল লেভেলে থাইরয়েড হরমোন লেভেলটাকে শরীরে পৌঁছানো। তার মানে আপনাকে ইউথাইরয়েড সেদে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে ওষুধের দ্বারা আমরা আপনাকে ইউথাইরয়েড নিয়ে যাবো, এরপরে আপনি বাচ্চা নেবেন, কোনো সমস্যা হবে না, বাচ্চার কোনো ক্ষতি হবে না। সুতরাং থাইরয়েডের সমস্যা থাকলে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, আনটিল আনলেস আপনার হরমোনাল চিকিৎসা আপনাকে করতে হবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মামুন আহমেদ রবি আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। স্যার, আপনি যেহেতু নাক কান গলা বিশেষজ্ঞ, তিনি এই ধরনের একটি সমস্যা নিয়ে প্রশ্ন করেন যে নাক বন্ধ হয়ে যায়, এজন্য তিনি ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছিলেন এবং ওনার পরামর্শ অনুযায়ী ইভিএস স্প্রে ব্যবহার করেছিলেন। এইটি ব্যবহার করার পরে আর নাক বন্ধ হচ্ছে না, মানে তিনি আরাম পাচ্ছেন। এটা তিনি কতদিন ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে আপনার পরামর্শ চেয়েছেন, এবং এই স্প্রেটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি জানতে চেয়েছেন। আর নাক খোলা থাকলেও মাঝে মাঝে ওনার শ্বাসকষ্ট হয়, কাশি দিলে কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে যায় এবং বুকের ভেতরে চুলকায়, কারণ কি জানতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে আপনার যে সমস্যাটা, সেটা হচ্ছে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস, ইংলিশে বলি হে ফিভার। তো সেই ধরনের আপনার প্রবলেম আছে। তো অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার থাকলে এটা অ্যালার্জি রিলেটেড ডিজিজ। সাধারণত আমাদের গ্রাস পোলেন্স, মোল্ডস অথবা হাউস ডাস্ট মাইট, বাসায়তে যে মাইক্রো প্যারাসাইট থাকে বেডশিটে, তারপরে তাদের বাসায় পশু পাখি অথবা কি বলে কুকুর টুকুর বিড়াল থাকে, এদের এদের স্কিন থেকেও অ্যালার্জি গুলো আসে সাধারণত। তো এই অ্যালার্জিক রাইনাইটিস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যদি চিকিৎসা না দেওয়া হয়, তাহলে 33% ক্ষেত্রে এদের ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি রোগ দেখা যেতে পারে। এই জন্য আপনাকে যে স্প্রে দেওয়া হয়েছে অ্যাভাস স্প্রে, এটা আপনি রেগুলার চালাতে পারেন, 3 থেকে 6 মাস আমরা দিই। এরপরে আপনার বন্ধ রাখে দেখবেন যে কেমন হয়, হাউ ইট গোস। আচ্ছা, এরপরে যদি দেখা যায় যে আপনার কিছু কাশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট হিসেবে মন্টি লুকাস গ্রুপের ওষুধ, আপনাকে ফ্রিজেস্ট আছে, আপনার মন্টি লুকাস গ্রুপের ফ্রিজেস্ট 10 মিলিগ্রাম আপনি খেতে পারেন। এটা হচ্ছে মন্টি লুকাস গ্রুপের ওষুধ ফ্রম বাই ফার্মা। এটা আপনি রেগুলার রাত্রে একটা খান, এটাকে দুটো উপকার হবে। একটা, আপনার নাকের কনজেশনও কমবে, এরপর আপনার অ্যাজমাটাকেও অনেক সময় প্রিভেন্ট করে। এই জন্য আপনি এই স্প্রের সঙ্গে এটাও নিতে পারেন। আর আপনার এই কাশি টাশি হওয়ার পরে যে কিছু আসে, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেম না। আপনি এর সঙ্গে এক্সট্রা একটা অ্যাড করতে পারেন, ফ্রিজেস্ট ট্যাবলেট 10 মিলিগ্রাম অ্যাট নাইট। এটা আপনি 2 মাস একটানা খেতে পারেন, নো প্রবলেম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন এম ইব্রাহিম। তিনি হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগছিলেন, 7 মাস ধরে ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবডি নেগেটিভ এসেছে এবং ফ্রি T4 লেভেল ঠিক আছে। ওষুধ খেয়ে টিএসএইচ এখন নরমালে আছে। ওনাকে কি ওষুধটি সারা জীবন খেতে হবে কিনা সেটি সম্পর্কে জানতে চেয়েছি। আপনার ইতে যেহেতু আপনি ওষুধের দ্বারা আপনাকে কন্ট্রোল করা হচ্ছে, আমি বুঝতে হবে যে আপনার কোনো ভিজিবল সোয়েলিং আছে কিনা, থাইরয়েডের মানে কোনো সোয়েলিং, নোডিউল বা লাম্প আছে কিনা। যদি লাম্প না থাকে, তাহলে এটা বুঝতে হবে আপনার মেডিকেল প্রবলেম, আপনার থাইরয়েডের প্রবলেম। দ্যাট মিনস যেটা আপনি খাচ্ছেন হয়তো আপনার হাইপোথাইরয়েড ছিল, যার ফলে আপনি ইয়ে খাচ্ছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন। তো সেক্ষেত্রে যারা খায় তাদের আমরা লং টার্ম খাওয়াই, দেখা গেল যে ওষুধ বন্ধ করলে আবার তার সিমটম ব্যাক করে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত ওষুধ কন্টিনিউ করি এবং মনিটর করি, প্রতি 6 মাস পর পর টিএসএইচ চেক করে আমরা দেখি আপনার কি অবস্থা। তো
এই জন্য আপনার ওষুধ এই মুহূর্তে বন্ধ করা যাবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন সাইফুল কায়সার, যে এসিতে কিছুক্ষণ থাকলে গলা খুসখুস করে, এই সমস্যাটির জন্য কি করবেন? কোনো ওষুধ খেতে হবে কিনা পরামর্শ চেয়েছেন। এটা তো আমাদের যে কেউ যাদের অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে তো এটা হবেই, এটা হতেই পারে। আপনাকে এখান থেকে অ্যাভয়েড করতে হবে যেন এই কাজ, মানে যদি আপনার একান্ত এসি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রোটেকশন নেবেন। আপনি ইচ্ছা করলে এখানে একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, এরকম আবার বলছি ফ্রিজে 10 মিলিগ্রাম একটা রাত্রে খেতে পারেন ফর দ্য টাইম বিং, খালে এটা সমস্যা থাকবে না। এছাড়া যদি না, এর সঙ্গে যদি নাক বন্ধ থাকে, হাঁচি সর্দি হয়, তাহলে আপনি একটা স্টেরয়েড, নেজাল স্প্রে, মেটা স্প্রে, মমিসন স্প্রে বা এমসন, এগুলো একটা স্প্রে আপনি ইউজ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন নূর মোহাম্মদ সরকার, সালাম জানিয়েছেন এবং কার্বিমাজল এই ওষুধ কি লং টার্ম মানে 2 বছরের বেশি খাওয়া যাবে কিনা জানতে চেয়েছেন। কোনটা, কোন ওষুধ কোনটা? স্যার কার্বিমাজল। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো লং টার্ম, তো আমরা বলি যে যাদের টক্সিক গয়টর আছে তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটা দিই, কার্বিজল দিই বা কার্বিমাজল দিই, লং টার্ম দিই না। যার পরে আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করি। যদি ইউথারের স্টেজে চলে যায়, আপনি ওষুধ বন্ধ করতে চাইলে, বা আমরা অনেক সময় দেখা যায় টক্সিক পেশেন্টদের ক্ষেত্রে কার্বিমাজল দেওয়ার পরে যখন টিএস লেভেলটা যখন নর্মাল চলে আসে, তখন আমরা সাজেশন করি, অপারেশন সাজেশন করি। আমি প্রচুর অপারেশন করি এগুলো। আমরা থাইরয়েডের লাম্পটাকে, বাল্বটাকে কমায় দিই। আমরা সাধারণত এই সমস্ত রোগীর ক্ষেত্রে নিয়ারটোরাল থাইরয়েডেক্টমি অথবা সাবটোরাল থাইরয়েডেক্টমি করি। তো সেক্ষেত্রে করলে তখন আর আপনাকে কার্বিজল খেতে হবে না। কারণ আপনাকে তো সোর্সটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, এগ্রেসিভ হয়ে গেছে, অ্যাংরি হয়ে গেছে, ও ফুসে গেছে, ওটাকে দাবায় রাখতে হবে। তো সেই জন্য ওষুধ দাবায় রাখানোর পর দেখা যায় অনেক সময় লং টার্ম ওষুধ খেলে এদের সাইড ইফেক্ট আছে অনেক। অ্যান্টিথাইরয়েড ড্রাগের দেখা যায় ডব্লিউবিসি কাউন্ট কমে যায়, পেশেন্টের সোর থ্রোট হয়, লিকোপেনিয়া হয়, ঝামেলা আছে। তো এই জন্য আমরা সবসময় তার ওষুধ দিতে পারি না। আর অনেক সময় দেখা যায় কিছু রোগী এমন হয় যে তাকে 2-3 টাকা দিয়ে হয় না, দিনে 2টা করে, দিনে 3 বার, অনেক সময় দেখা যায় 9টা পর্যন্ত খাওয়াতে হতে পারে। তো এই এত ওষুধের বার্ডেনটা, লোডটা কমানোর জন্য আমরা যখন ওটাকে ইউথারেট করে নিয়ে আসি, তারপর আমরা সার্জারি করি, অপারেশন করি, কোনো ব্যাপার না। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটু যদি জানতে চাই যে থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো খাবারে কি রেস্ট্রিকশন আছে কিনা। ভেরি গুড কোয়েশ্চেন। আমরা বলি যে যদি যাদের হাইপোথাইরয়েডের ব্যাপারটা আছে, তাদের আমরা বলি যে আয়োডাইড সল্ট খেতে বলি। তো রুগীরা তো বলে স্যার আমরা তো এখন ওইরকম খাবার বাজারের মানে ওপেন সল্ট যেটা আছে সেটা আমরা খাই না, আমরা তো আয়োডাইড সল্টই খাই, মোল্লা সল্ট বলেন আর যে সল্টে বলেন, এসিআই সল্ট আছে কিছু। তো এখন এটা হচ্ছে একরকম, বাট কিছু কিছু খাবার আছে যেটা গয়ট্রোজেনিক খাবার, যেটা খালে অনেক সময় থাইরয়েডের প্রবলেম হতে পারে। যেমন আমরা বলি কলিফ্লাওয়ার অ্যান্ড ক্যাবেজ, দ্যাট মিনস হোয়াট ইজ দ্যাট, বাঁধাকপি এবং ফুলকপি। বাঁধাকপি, ফুলকপি এই ধরনের খাবারটা আমরা বলি যাদের থাইরয়েডের সমস্যা তারা না খাতে, আমরা মানে অ্যাভয়েড করার চেষ্টা করি, বা আমরা বলি যে আপনারা এটা খায় না। ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন হাসিব সিকদার, যে কন্টিনিউয়াসলি যদি ওয়েট লস হয় বা কমে যায় সেটি আসলে কোন ধরনের থাইরয়েডের সমস্যা হয়? এটা কি হরমোন কমের জন্য না বেশির জন্য হচ্ছে? না, আমি তো আগেই বলেছিলাম, এটা প্রথমে স্টার্টিং অফ মাই ডিসকাশন বলেছিলাম যে থাইরয়েডের হরমোনের লেভেল যখন কমে যাবে, মানে হাইপোথাইরয়েড যখন হবে, তখন সে গ্রাজুয়ালি এই মোটা হতে থাকবে, ওবেস হবে, হ্যাঁ, ঠিক হয়ে যাবে, স্কিন গুলা শর্ট হবে। বাট থাইরয়েড হরমোন লেভেলটা বেড়ে গেলেই, তার মানে হাইপার থাইরয়েড হলে তখন তার ওজন কমে যাবে, তার হাত পা এরকম ঝিঝি করবে, হাত পা কাঁপবে, ট্রিমর হবে, ওজন কমে যাবে, পায়খানা বেশি বেশি হবে, মানে লোজ মোশন বলি এটাকে আমরা, বায়োল হ্যাবিটটাও তার চেঞ্জ হয়ে যাবে, তার ঘুম কম হবে, তার ওজন কমে যাবে। সুতরাং ওজন কমে যাওয়া যদি থাইরয়েডের সঙ্গে লিঙ্ক হয়, তাহলে বুঝতে হবে আপনার হাইপার থাইরয়েড, মানে আপনার শরীরে হরমোনের লেভেলটা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ দিদারুল আলম, বলেছেন যে ওনার ওয়াইফ 36 ইয়ার্স, যার একটি বাচ্চা আছে, বাচ্চার বয়স 7 বছর। রিসেন্ট আলট্রাসোনোগ্রাম রিপোর্ট হচ্ছে মাল্টিনোডুলার, লার্জেস্ট 1.3 into 1 সেন্টিমিটার এবং প্রমিনেন্ট লিফ নোড ইন দ্য বোথ সাইড অফ দ্য নেক। আর থাইরয়েড স্ক্যানের যে রিপোর্ট সেটিতে আছে থাইরয়েড গ্ল্যান্ড ইজ হিউজলি এনলার্জড ইন সাইজ,
Radio trace concentration is patchy throughout the thyroid gland. Background activity is normal. TSH, FT3, FT4 is normal, and FNAC report আসছে cellular follicular lesion. স্যার জানতে চাচ্ছেন যে এটি মানে কি? এটা কি ক্যান্সার নাকি অন্য কোনো সমস্যা? এটার জন্য কি সার্জিক্যাল ট্রিটমেন্ট ইমিডিয়েটলি নিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা যেটা বলেছিলাম আপনাকে একটু আগে ডিসকাশনে বলেছিলাম, দেখেন যে থাইরয়েডের কিন্তু লাম্প যেগুলো আসে, আগে আমরা বলতাম বিনাইন থাইরয়েড নোডুল, যে এফএনসি যদি বলে এটা ক্যান্সার না, সেক্ষেত্রে ইউ ক্যান লিভ ইট অ্যালোন, যে রেখে দেন, কোনো সমস্যা নাই। গ্রাজুয়ালি যদি কখনো বড় হয়, কখনো প্রেশার সিমটমস হয় যে হ্যাঁ চাপ দিচ্ছে বা খাইতে কষ্ট, তখন আমরা অপারেশন করবো। ইভেন বিনাইন থাইরয়েড নোডুলগুলো আমরা অনেক সময় রেখে দিতে পারি। কিন্তু এখনকার আমার যে স্টাডি না, শুধু সারা ওয়ার্ল্ডের স্টাডি, সারা ওয়ার্ল্ডে থাইরয়েড ক্যান্সার রেটটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার সাজেশন তো একটা আছে যে থাইরয়েড লাম্প যখন আছে, আপনার মাল্টিনোডুলার গয়টার আছে, আপনার লিমনোড সাইডে লিমনোড দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাসপিশিয়াস যে আপনার অপারেশনটা করতে হবে, বিকজ আপনাকে খেলা করলে চলবে না। 2 নম্বর কথা, এফএনসি তে বলতে ফলিকুলার লিশন। ফলিকুলার লিশন যখন কোনো এফএনসি দেয়, তখন আমরা এফএনসি কখনো ফলিকুলার কার্সিনোমা আর ফলিকুলার অ্যাডিনোমা বা বিনাইনকে ম্যালিগন্যান্ট থেকে আলাদা করতে পারে না। তো এটা একমাত্র ফ্রোজেন অপারেশনের সময় ফ্রোজেন সেকশন করে আমরা বুঝতে পারি, অথবা হিস্টোপ্যাথোলজি করে বুঝতে পারি। সেক্ষেত্রে যদি কোনো এফএনসিতে ফলিকুলার লিশন বলে, সেক্ষেত্রে আমরা উই আর ভেরি মাচ সাসপিশিয়াস দ্যাট ইট ক্যান বি ক্যান্সার। সো সেক্ষেত্রে আমরা, আপনার সাজেশন হচ্ছে ডেফিনেটলি ইউ নিড অপারেশন। আপনাকে এক্সপ্লোর করে আমরা পুরোটাই, আপনার যেহেতু আপনার 2 দিকে আছে, আমরা টোটাল থার্ড করবো, এরপর আমরা এক্সপ্লোর করে দেখবো, লিমনোড যদি থাকে লিমনোড ফালাই দেবো, ফ্রোজেন সেকশনের ব্যবস্থা থাকলে ভালো, গুড। অপারেশন বুঝতে পারবো আপনার ক্যান্সার হয়েছে কিনা, না হলে আমরা পুরো টোটাল থার্ড করলে ইউ উইল বি কমপ্লিটলি সেফ। আপনার সবচেয়ে ইয়ের ব্যাপার মানে আনন্দের ব্যাপার হচ্ছে কি, থাইরয়েড ক্যান্সারের অপারেশন পরে ক্যান্সার যদি হয়, বাট ট্রিটমেন্ট ইজ অপারেশন, এবং আপনার ফেট অফ দ্য ট্রিটমেন্ট ডিপেন্ডস অন অপারেশন, হাউ ইট ইজ ডুইং। যত ভালো সুন্দর অপারেশন হবে, আপনার সারা জীবনের জন্য আপনি ভালো হয়ে যাবেন, আপনার কোনো টেনশন থাকবে না। তো এই জন্য আপনাকে এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি অপারেশন করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন সোনিয়া আক্তার, হাইপোথাইরয়েডের সমস্যা আছে এবং টিএসএইচ লেভেল বর্তমানে 4.10। ডাক্তারের সাজেশন অনুযায়ী তিনি থাইরক্স 25 মাইক্রোগ্রাম করে খাচ্ছেন, কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরেও বাচ্চা কনসেপ্ট করতে পারছেন না। এখন করণীয় কি জানতে চেয়েছেন? এটা আসলে কি, বাচ্চা কনসেপশনের সঙ্গে যদিও আমরা জানি যে থাইরয়েডের একটু প্রবলেম আছে, কিন্তু এটা এই না যে আপনার থাইরয়েডের জন্য হচ্ছে। এটা আপনার যেহেতু টিএসএইচ লেভেল নর্মাল আছে, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে পারবো যে আপনি একজন স্বাভাবিক মানুষের মতো আপনি মানুষ। সুতরাং বাচ্চার যে কনসেপশন না হয়, সেক্ষেত্রে আপনাকে গাইনোকোলজিস্টকে দেখাতে হবে, যে আপনার আল্ট্রাসাউন্ড করে দেখবে যে আপনার টিউবাল ফাংশনটা ঠিক আছে কিনা, আপনার ওখানে কোনো ওভারিতে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সিস্ট আছে কিনা, আপনার আপনার হাজবেন্ডেরও দেখতে হবে যে আপনার হাজবেন্ডের তার কোনো প্রবলেম আছে কিনা। শুধু আপনি নিজেকে কখনো ব্লেম দিবেন না যে আপনি দায়ী। থাইরয়েডের জন্য এমন না যে বাচ্চা হবে না, হবে অবশ্যই। আপনার টিএস লেভেল যেহেতু নর্মাল আছে, সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নাই, আপনি ওষুধ কন্টিনিউ করেন, আপনি গাইনোকোলজিস্টকে দেখান, এছাড়া আপনার হাজবেন্ডেরও ওনাকেও দেখানোর ব্যবস্থা করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। যাদের ক্ষেত্রে স্যার থাইরয়েডের সমস্যা আছে, বিশেষ করে হাইপোথাইরয়েড যদি বলি, তাদের ক্ষেত্রে তো আমরা বলছি যে ওষুধটি আসলে কন্টিনিউ করতে হবে। স্যার তাদের ক্ষেত্রে ফলো আপ প্রসিডিউরটি আসলে কেমন হওয়া উচিত? কত মাস পর পর আসলে ওনাদেরকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং টেস্ট গুলো আসলে করতে হবে কতদিন পর পর? এটাই বলছিলাম আমি, যে যাদের হাইপোথাইরয়েড আছে, যারা রেগুলার ডাক্তারকে ওষুধ খাচ্ছেন, অ্যান্টিথাইরয়েড মানে থাইরয়েড সাপ্লিমেন্ট নিচ্ছেন, আমার সাজেশন হচ্ছে 6 মাস পর পর আপনারা চেক করবেন। 6 মাস পর পর টিএসএইচ লেভেলটাকে টেস্ট করে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন। আমরা টিএসএইচ লেভেল দেখে যে হ্যাঁ এটা ইজ কিপিং ভেরি গুড, যে আমরা যে সাপ্লিমেন্ট দিচ্ছি এতেই টিএসএইচ লেভেলটা উইদিন রেঞ্জের মধ্যে আছে, সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড গুড আপনি এটা কন্টিনিউ করবেন। আর দেখা যায় না, আপনার থাইরয়েড সাপ্লিমেন্ট পরে দেখা যায় টিএসএইচ লেভেলটা আরো বেড়ে যাচ্ছে, তখন আমাদের আবার ডোজটা বাড়াই দিতে হবে। সবচেয়ে সোজা ক্যালকুলেশন, ভেরি সিম্পল ক্যালকুলেশন, ইভেন ইউ ইয়োরসেলফ ক্যান ক্যালকুলেট উইদাউট হেল্পিং এ ডক্টর। সেটা কি, যে টিএসএইচ লেভেল যদি বাড়তে থাকে অ্যাবাভ লেভেল, তখন আপনি থাইরক্সিন ডোজটা বাড়াই দিবেন। টিএসএইচ লেভেল যদি কমতে থাকে, তখন আপনি থাইরক্সিন ডোজটা কমাই দিবেন। তো বাড়লে বাড়াবেন, কমলে কমাবেন, ভেরি সিম্পল ক্যালকুলেশন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শামসুন নাহার, প্রথমে টিএসএইচ লেভেল ছিল 14.5, বর্তমানে আছে 3.4।
এবং যখন প্রথমে বাড়তি ছিল তখন ওনাকে ওনার ডক্টর থাইরক্সিন 25 মাইক্রোগ্রাম করে খেতে বলেছিলেন। জানতে চাচ্ছেন যে এখন যেহেতু 3.4 আছে, তিনি কি এই 25 মাইক্রোগ্রাম করে কন্টিনিউ করবেন কিনা? অফকোর্স এটা হচ্ছে সবচেয়ে কম ডোজ। আসলে যখন 14.4 ছিল তখন তখন উনি যেহেতু 25-এ উনি ওভার দ্য মান্থস আর কি যেটা ঠিক হয়ে গেছে, সুতরাং ডেফিনেটলি আপনি 25-এর নিচে তো আর নাই আসলে। বেসিক্যালি 25 মাইক্রোগ্রাম তো লোয়েস্ট, এটা আপনি কন্টিনিউ করেন, ডাজন্ট ম্যাটার, এটা কন্টিনিউ করেন। তারপরে দেখবেন আবার 6 মাস পরে চেক করে দেখবেন যে আপনার যদি লেভেলটা ওইরকমই থাকে তাহলে আপনি এটা কন্টিনিউ করবেন। যদি দেখা যায় 6 মাস পরে আপনার লেভেলটা কমে যাচ্ছে, মানে কি দেখতেছেন যে টিএসএস লেভেলটা 0.3 নিচে নামে যাচ্ছে, তখন আপনি চিন্তা করবেন না তাহলে আমি আর খাবো না, বাদ দিতে পারি, তখন আর বাদ দিতে পারেন। কিন্তু এই লেভেল পর্যন্ত আসলে আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শাকিল হোসেন। মায়ের হাইপোথাইরয়েডের সমস্যা আছে এবং তিনি কিছুদিন যাবত ওষুধ সেবন করেছিলেন কিছুদিন, এবং এখন আর ওষুধটি খাচ্ছেন না। মা বলেছেন যে টেস্ট করা ছাড়া তিনি আর ওষুধ খাবেন না। 2 বছর আগে টেস্ট করা হয়েছিল। জানতে চেয়েছেন যে টেস্ট করে কি ওষুধ শুরু করবেন নাকি আগে থেকেই ওষুধ শুরু করা যাবে, এবং এই ওষুধগুলো কি সারা জীবন চলবে? অলরেডি তো আপনি 2 বছর হলে ওষুধ মানে টেস্ট করেন না, ওষুধ খাচ্ছেন কি আপনি? ওষুধ কি না ওষুধ বন্ধ করে দিয়েছেন? স্যার কিছুদিন খেয়েছিলেন, এরপরে বন্ধ করে দিয়েছেন। হাউ ডু ইউ ফিল? আপনি যদি দেখেন যে ইউ আর ফিলিং ভেরি পারফেক্ট, আপনার কোনো কমপ্লেন নাই, কোনো কিছু নাই, তাহলে আপনি ধরে নিতে হবে আপনি ভালো আছেন। তারপরে আপনাকে ডেফিনেটলি ওষুধ কেন শুরু করবেন? আপনি টেস্ট করেন, যে টিএসএস লেভেল টেস্ট করে দেখেন টিএসএস লেভেল নরমাল, তাহলে ইউ ডোন্ট নিড টু টেক এনি মেডিসিন, বিকজ আপনি যে অনেকদিন থেকে ওষুধ বন্ধ করার পরে ইফ ইউ ফিল ইউ আর পারফেক্টলি ওকে and TSH লেভেলটা দেখেন যে it is within the range, then you don't need to take any medicine. Okay, thank you. অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক মোহাম্মদ মঈনুদ্দিন আমাদেরকে প্রশ্ন করেছেন যে মোবাইলে কথা বললেই ওনার কানে জ্বালা পোড়া করে, এটি কি ধরনের সমস্যা? সমস্যাটির জন্য কি করবেন, পরামর্শ চেয়েছেন। এটাতে আসলে মোবাইলের সঙ্গে কানে ব্যথা হওয়ারও তেমন, কারণ আমাদের ছেলেমেয়েরা বা যারা ব্যবসায়ী তারা তো সারাদিন মোবাইল নিয়েই বসে থাকে। তো আমার সাজেশন, আমি মোবাইল নিয়ে একটা ইটেন বাংলা একটা প্রোগ্রাম করেছিলাম যে এই যে রেডিয়েশন হ্যাজার্ড ফ্রম দ্য মোবাইল, এটা নিয়ে কথা বলছিলাম। অনেক এফেক্ট পড়ে আসলে মোবাইলের, এই যে ভাইব্রেশনটা হচ্ছে রেডিও ওয়েভটা যাচ্ছে, এটা কিন্তু আসলে ব্রেনের একটা চাপ দিচ্ছে ব্রেনে। তো এটা আমার সাজেশন, যদি আপনার মোবাইল ইউজ করার পরে কানে ব্যথা হয় তাহলে এটা করবেন না। এটা তো সহজ হিসাব, যেটা প্রবলেমের জন্য হচ্ছে এটা করবেন না। এই যে আপনি দরকার লাউড স্পিকার ইউজ করেন অথবা মোবাইলটা দূরে রাখেন, সেভাবে কথা বলেন। আপনাকে তো বলা নাই যে আপনি সবটা কানের কাছে মোবাইল নিয়ে আপনি কথা বলতে হবে, আপনি লাউড স্পিকার ইউজ করেন। এটার জন্য এটার কোনো সাজেশন হয় না, এটা আপনি নিজের বিবেককে মানে জিজ্ঞাসা করেন যে আপনার কি করা উচিত, তাই না? তাহলেই হবে। তো এটা নিয়ে এটার কোনো সাজেশন নাই। আপনার যদি দেখা যায় যে হ্যাঁ মোবাইল ইউজ করলে আপনার কানে শিশি করতেছে, কান ব্যথা করতেছে, তাহলে আপনি একটু দূরে রাখেন মোবাইলটা অথবা লাউড স্পিকারে কথা বলেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন একজন দর্শক, মেহের নামে একজন দর্শক, বলছেন যে ওনার ছেলের গলা ফুলে গেছে, এটি কি সমস্যা বুঝতে পারছেন না, কি করবেন পরামর্শ চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার ছেলের বয়স কত বুঝতে হবে আমাকে, 1 নম্বর। 2 নম্বর কথা, যে আপনার গলাটা যে ফুলেছে সেটা কোন জায়গায় ফুলেছে। যদি দেখা যায় যে এই থাইরয়েড রিজনে ফুলেছে, এবং যেটা ঢোক, আমি আগেই বলেছিলাম যখন আপনি বাচ্চারা যখন ঢোক গিলবে, সোয়ালো করবে, তখন যদি এই সোয়েলিংটা ওঠানামা করে, মুভ করে, তাহলে বুঝবেন এটা থাইরয়েড সোয়েলিং। সেক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড থাইরয়েড গ্ল্যান্ড করতে হবে, টিএসএস লেভেল করতে হবে, এফএনএসি করা লাগতে পারে বাচ্চাদের, কারণ প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড বাচ্চাদেরও অনেক সময় কমন হয়। এই জন্য, বাট যদি দেখা যায় সাইডে ফুলছে কোথাও, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে সম্পর্কযুক্ত না, কিভাবে বুঝবেন? ঢোক গেলার সময় যদি এই লাম্পটা যদি ওঠানামা না করে, তাহলে বুঝবেন এটা থাইরয়েড গ্ল্যান্ড না, তাহলে এটা সিম্পল লিম নট হয়তো বা হয়েছে, সার্ভাইকাল লিম অ্যাডেনোপ্যাথি। এটা অনেক সময় নন স্পেসিফিক হয় বাচ্চাদের ফলে, কোনো ইনফেকশন থেকে হয়, অথবা অনেক সময় গ্ল্যান্ড যক্ষা হয়, গ্ল্যান্ড টিবি হয়। তো এই জন্য এটা না দেখে বলা যাবে না। তবে একটা কথা আপনাকে বলছি যেটা কমন সেন্স, যে দেখেন ঢোক গেলার সময় এটা ওঠানামা করে কিনা। যদি ঢোক গেলার সময় ওঠানামা করে তাহলে এটা থাইরয়েড সোয়েলিং, থাইরয়েডের প্রবলেম। আর যদি না করে তাহলে এটা থাইরয়েড না, সেক্ষেত্রে আলাদা হবে, এটা লিমনোড হতে পারে। সেক্ষেত্রে আপনার একটা এফএনএসি করে দেখা যেতে পারে। ডাক্তারের সঙ্গে শরণাপন্ন হতে হবে, আপনাকে ইএনটি ডাক্তারকে দেখাতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি বলছিলেন যে হাইপোথাইরয়েডের অনেকগুলো লক্ষণ বা উপসর্গের মধ্যে একটি উপসর্গ হচ্ছে ওজন বেড়ে যেতে পারে। স্যার আমাদের সমাজে অনেক রোগীরাই আছেন যারা হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগছেন এবং বিশেষ করে যারা টিনেজ এজে আছেন তারা কিন্তু স্যার অনেক বেশি এই যে ওজন বেড়ে যাওয়া এই সমস্যাটিতে আসলে ভুগে থাকেন এবং থাইরয়েড বেশি থাকলে অনেক ক্ষেত্রে তারা বলেন যে আমার তো থাইরয়েড হরমোন বেশি সেজন্য আমার ওজনটা অনেক বাড়ছে এটি আমি কন্ট্রোল করতে পারছি না। স্যার আসলে এটিকে এই যে ওজন বৃদ্ধি পাচ্ছে এবং এটির সাথে অন্য অনেক রোগও কিন্তু তখন দেখা যায় যে শরীরে বাসা বাঁধে। স্যার কিভাবে আসলে থাইরয়েড হরমোনের যাদের ক্ষেত্রে কম আছে তাদের ক্ষেত্রে এই বাড়তি ওজনটা তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে যদি কিছু পরামর্শ দেন। আসলে মানে ছেলে মেয়েদের যেটা বলছি যে ওজন বাড়ার মানে থাইরয়েড হরমোনের বেশি না, আমি উল্টা 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 হচ্ছে এটা। থাইরয়েড হরমোনের কমে শরীরে যাচ্ছে। থাইরয়েড হরমোনের মানে স্বল্পতা দেখা দিলে, ডেফিসিয়েন্সি দেখা দিলে ওজন বাড়বে, বরং থাইরয়েড হরমোন বাড়লে তো ওজন কমে যাবে, তাই না? তো এই জন্য এই সমস্ত ছেলে মেয়েদের ওজন বাড়ার পিছনে থাইরয়েড হরমোনের স্বল্পতা বা ডেফিসিয়েন্সিটা খুব বেশি দায়ী না আমাদের সমাজে। আমাদের সমাজে তারা বেশি বেশি কাজ করে না। আমাদের সময় যারা আমরা গাংডুলি খেলতাম, পুকুরে লম্পঝম্প করতাম, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ চলতো, সারাদিন রাত দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম, করার পর আসা পড়াশোনা করতাম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো তা না। এখনকার ছেলেমেয়েরা সবসময় এই যে বসে থাকে। আমার ছেলে মেয়ে আছে, দুইজনেই মেডিকেল স্টুডেন্ট, কিন্তু দেখলাম যে কখনোই আর একটা হাঁটাচলা করলো না, ওই বিছনাতে বসে বসে ল্যাপটপ অথবা মোবাইল টিপতেছে। তাহলে এদের ওজন বাড়বে না তো ওজন কমবে? ফর্চুনেটলি আমাদের জেনেটিক ব্যাপার আছে যে আমার ছেলে মেয়ে দুইজনই পাতলা, আমি যেমন একটা শুকনা ওইরকম পাতলা। তো এখন হচ্ছে কি ছেলেমেয়েরা আসলে বসে থাকে, ফিজিক্যাল এক্সারসাইজ করে না, এই জন্য ওজন বাড়ে। আরেকটা ফ্যাক্টর যে তারা খুবই ফাস্ট ফুড খায়। তারা এই যে চিকেন, ফ্রাইড চিকেন খাচ্ছে, চর্বি জাতীয় খাবার খাচ্ছে। আমারও তো ছেলে মেয়েরা বাইরে থেকে খাবার নিয়ে আসে, খাওয়াই দেখি আমি, মাই গড, আমার ওয়াইফ এত সুন্দর কুক করে, এত তারপর দেখলাম যে তারা বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসতেছে এবং এত সুযোগ সুবিধা হয়েছে যে মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার নিয়ে আসতেছে, ওরা বাসায় রিং করে খাবার দিয়ে দিচ্ছে। মানে কি অদ্ভুত ব্যাপার! মানে ওজন বাড়ানোর যত রকম তরিকা আছে সব তরিকাই চলতেছে এখন এই আমাদের সমাজে। তো এই জন্য এসব বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছিলাম যে ফ্যাটি ফুড খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কারণ ওজন বাড়ানোর জন্য। আর তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ কমে গেছে, হাঁটাচলা কমে গেছে, গেম খেলতেছে তো মোবাইলে খেলতেছে, তাহলে কিভাবে ওজন কমবে? আর এরপরে লাস্টে বলা হচ্ছে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড হরমোনের স্বল্পতার জন্য তারা দায়ী। সেক্ষেত্রে অবশ্যই তাকে যে কোনো ওজন যাদের বাড়বে, যে কোনো ছেলে মেয়ের ওজন যখন বাড়বে, তখন রুটিন চেক আপ হিসেবে কিন্তু আমরা একটা থাইরয়েড হরমোন টেস্ট করতে পারি। আমরা টিএসএস করে দেখবো যে হ্যাঁ, টিএসএস লেভেলটা বেড়েছে কিনা। যদি টিএসএস লেভেল বেড়ে যায় তার মানে থাইরয়েড হরমোনের স্বল্পতা। টিএসএস লেভেল কমে গেলে থাইরয়েড হরমোনের ওভারিয়া বা প্রোডাকশন, মানে। তো এই জন্য এই সমস্ত ছেলে মেয়েদের উপদেশ হচ্ছে তোমরা ফাস্টফুড কম খাও, মা মা যে কষ্ট করে রান্না করে সেগুলো খাও, বাইরে খাবার বেশি খাও না, আর একটু দৌড়াদৌড়ি করো, একটু লম্বঝম্ব করো, হাঁটাচলা করো, এক্সারসাইজ করো, সাইকেলিং করো, সুইমিং করো। তাহলে দেখবে যে শরীরটা একদম ফিট থাকবে এবং লেখাপড়াও তখন মনোযোগ বাড়বে, ব্রেনটা ওর অনেক শার্প হবে। হ্যাঁ, এইটা আমার অ্যাডভাইস আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শিশির আহমেদ সবুজ, নাকে লাল মাংস দানার মতো হয়, দুবার মেশিনের মাধ্যমে হিট দিয়ে পোড়ানো হয়েছে, এখন নাক বন্ধ থাকে, মাঝে মাঝে মাথা ব্যথা করে এবং নেজাল স্প্রে ইউজ করেছিলেন। কোন স্প্রে ইউজ করলে ভালো হবে অথবা এছাড়া কি করবেন পরামর্শ চেয়েছেন এই সমস্যাটির জন্য। আমরা নাকের ভিতরে যে টার্মিনেট থাকে দুই পাশে, নাকের দুই পাশে দুটো ছোট গোল গোল মাংস থাকে, যেটা আমরা বলি টার্মিনেট। এটা কিন্তু একটা কাজ আছে। এটা আমরা আমাদের বাতাসটা যখন আমরা নিই আর কি, নিঃশ্বাসটা নিই, তখন এই বাইরে যে ড্রাই এয়ারটা আছে এটাকে এই মাংসটাই হিউমিডিফাই করে। এটাকে বলা হয় হিউমিডিফিকেশন অফ দ্য ইনস্পায়ার্ড এয়ার। তো এটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন অফ দিস নেজাল সব টিস্যু। তো এই জন্য এটা যদি কখনো বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা উনি যেটা করেছিলেন, ট্রিম করেছিলেন অথবা হিট দিয়েছিলেন, কিন্তু এটা তো আবার, এটা তো ফাংশন আছে, এটা তো কাজ করবে, এই জন্য এটা আবার বেড়ে যায়। যদি এইভাবে যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে মেটা স্প্রে, মমেসন স্প্রে বা এমসন স্প্রে, এটা প্রতি নাকে 2-4 দিনে 2 বার 2 মাস, তার সঙ্গে ট্যাবলেট ফ্রি জেস্ট একটা করে রাত্রে উনি খেতে পারেন, তাহলেই হবে। তারপরে যদি ওষুধের কাজ না হয়, সেক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি। আমি যেটা করি, আমি কবলেশন করি। এটা একটা রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি, ভেরি ফ্যান্টাস্টিক মেথড। কবলেশনের উপরে আমার অনেক রিসার্চ ওয়ার্ক আছে। আমি বাংলাদেশের পাইনার কবলেশন সার্জন এবং আমার অনেক রিসার্চ ওয়ার্ক সারা ওয়ার্ল্ডে পাবলিশ হয়েছে। তো এটা আমি করি, কবলেশন টার্বিনেট ডিরেকশন করি, এছাড়া লেজার ইউজ করে আমি।
এইভাবে আপনি এই সমস্ত মেথড আপনি ইউজ করতে পারেন, পবলেশন অথবা লেজার মাধ্যমে টার্মিনেটটাকে ছোট করে দেওয়া যেতে পারে। এটা অনেক সময় লং টার্ম এফেক্ট হয় এটা। তো আমার সাজেশন হলো আপনি ইনিশিয়ালি স্প্রে ইউজ করেন, মেটা স্প্রে বা মমিসন, আর হচ্ছে আপনি একটা করে মন্টিলুকাস গ্রুপ ওষুধ খান ফ্রিজের, অথবা মোরাস মন্টিয়ার এনি মন্টিলুকাস। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শাকিল হোসেন। মায়ের শাকিল হোসেনের প্রশ্নটি আমি আগেই নিয়েছি। আসমা আক্তার প্রশ্ন করেছেন টিএসএইচ লেভেল 6.35, থাইরক্স 50 মাইক্রোগ্রাম করে খাচ্ছেন, 3 মাস হলো। বাচ্চা নিলে কোনো সমস্যা হবে কিনা জানতে চেয়েছেন এবং ওষুধটি কতদিন খেতে হবে সেটি সম্পর্কে জানতে চেয়েছেন। যেহেতু আপনার এটা খুব মার্জিনাল আপনার হাইপোথাইরয়েড, 6 পয়েন্ট মানে কি জাস্ট অ্যাবাভ আপার লিমিটের চেয়ে একটু বেশি, তো সেক্ষেত্রে আপনার 50 মাইক্রোগ্রাম আপনি 25ও খাইতে পারতেন। যাই হোক, 50 মাইক্রোগ্রাম যেহেতু দিয়েছে আপনি এটা কন্টিনিউ করেন। এরপরে বাচ্চা নেওয়ার আগে আরেকবার আপনি, যেহেতু 2-3 মাস হয়ে গেছে, আপনি আরেকবার 3 মাস পরে আরেকটা টিএসএইচ করে দেখতে পারেন। দেখা যায় হ্যাঁ টিএসএইচ লেভেলটা একটু কমে গেছে, ধরেন 3-4-এর দিকে আছে বা 2-3-এর দিকে আছে, তাহলে বুঝবেন আপনি পারফেক্টলি ওকে, আপনি বাচ্চা নিতে পারেন, নো প্রবলেম। এবং সেক্ষেত্রে আপনি এটা কন্টিনিউ করবেন ওভার দ্য পুরো পিরিয়ডটা, মানে প্রেগনেন্সি পিরিয়ডটা পুরোটাই যদি আপনি কনসেপ্ট করেন, তাহলে আপনি এটাকে কন্টিনিউ করবেন। সেক্ষেত্রে দেখা যায় 50 জায়গা হয়তো আপনাকে 25 খাইতে হতে পারে, তো আপনি খাবেন, সমস্যা নাই। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা বারবারই আসলে আমাদের কথায় হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা বা যাদের ক্ষেত্রে হরমোন বেশি এই সমস্যাটি আছে তাদের ক্ষেত্রে উপসর্গগুলো আপনি বলেছেন, তাদের ক্ষেত্রে চিকিৎসা আসলে স্যার কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আসলে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে হাইপারথাইরয়েডটা কিন্তু কম না আমাদের দেশে, সারা ওয়ার্ল্ডে আর কি। টক্সিক গয়টারটা সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। একটা বলি যে প্রাইমারিলি টক্সিক গয়টার, মানে কি, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় গ্রেভস ডিজিজ। এটা কিন্তু একটা অটোইমিউন ডিজিজ। এটা দেখা যায় যাদের এই ধরনের রোগ হয় তাদের সবচেয়ে প্রবলেম হয় চোখে, আই সাইনটা বেশি হয়, পুরো চোখটা সামনের দিকে চলে আসে, বলে প্রপটোসিস, খুলে যায় চোখটা, বলে এক্সোপথালমাস। এবং সেক্ষেত্রে এটা একটা বলা হয় প্রাইমারি গ্রেভস ডিজিজ। এটা খুব একটা অটোইমিউন ডিজিজ, খুবই ঝামেলার ডিজিজ এটা। আর আরেকটা আছে যে যাদের লং টার্ম ঘ্যাক থাকে গলায়, মানে কলাইড গয়টর থাকে, এতে দেখা যায় মাল্টিনিউডাল গয়টর আছে, সেখান থেকে হঠাৎ করে একটা নোডিউল মানে খেপে গেল, বিকাম অ্যাংরি, স্টার্ট প্রডিউসিং এক্সেসিভ হরমোন, তো সেটা বলা হয় টক্সিক নোডুলার গয়টর। সেই ধরনের ক্ষেত্রে হলে মাল্টিনিউডাল টক্সিক হয়, তখন তাদের হার্টের সাইনটা বেশি থাকে, যেমন হার্ট রেট বেড়ে যায়, বুক ধরপড় করে, প্যালপিটেশন হয়, হার্টের রিদমটা চেঞ্জ হয়ে যায়, অ্যারিথমিয়া ডেভেলপ করে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, অ্যাট্রিয়াল ফ্লাটার, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এইসব জিনিস দুনিয়ার সব এই কার্ডিয়াক যে প্রবলেম আছে এটা এদের ক্ষেত্রে হয়। যাদের টক্সিক গয়টার থাকবে দেখবেন তাদের কি হয়, তাদেরও কিন্তু গ্রাজুয়ালি চোখটা ধীরে ধীরে বড় হয়ে যায়। দেখবেন যে চোখটা তাকাতে গেলে এইরকম, আমার চোখের যে তাকান দেখেন, এই তো নর্মাল আমার চোখটা না, যাদের টক্সিক গয়টার হয় দেখেন চোখটা জাস্ট এই অবস্থা হয়ে যাবে চোখটা, এবং চোখটা অনেক সময় সামনের দিকে বেড়ে যাবে, হাত পা সবসময় সোয়েটিং হবে, শরীর ঘামবে, হ্যাঁ সোয়েটিং হবে। তো এই ধরনের ক্ষেত্রে হলে আমরা তখন প্রাইমারি স্টেজে আমরা তখন ওষুধ শুরু করব। এই রোগীটার সাধারণত আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিই, কার্বিমাজল দিই আমরা ডোজ 5 মিলিগ্রাম এক ট্যাবলেট পাওয়া যায়। আমরা সাধারণত সে ডিপেন্ড করে যে তার টক্সিক লেভেল কতটুকু আছে, সেই হিসেবে আমরা একটা করে ট্যাবলেট দিনে 2-3 বার, অথবা 2টা করে দিনে 3 বার, অথবা 3টা করে দিনে 3 বার, এই পর্যন্ত আমরা দিতে পারি, ডিপেন্ড করে। এর সঙ্গে আমরা একটা বিটা ব্লকার দিই, যেহেতু হার্ট রেটটাকে কমানোর জন্য আমরা একটা এটা একটা এন্টি থাইরয়েড হিসেবে কাজ করে, আমরা বিটা ব্লকার দিই, ইন্ডেভার দিই, অথবা প্রোপ্রানল দিই। এটা আমরা 10 মিলিগ্রাম বা 40 মিলিগ্রাম দিতে পারি, দিনে 2 বার দিতে পারি। কিন্তু যদি কোনো প্রেগনেন্ট উইমেন থাকে সেক্ষেত্রে কার্বিমাজল একটু টক্সিক হয়ে যায়। যারা প্রেগনেন্ট উইমেন তাদের ক্ষেত্রে প্রোপাইল থায়োইরাসিল নামে একটা ওষুধ আছে, এটা আমরা ইউজ করি, ডাক্তাররা ভালো বুঝবে। আসলে বেসিক্যালি আই এম এ সার্জন, আই এম এ থাইরয়েড সার্জন অ্যাজ ওয়েল, কিন্তু আমি যে আজকে যা দিচ্ছি সবকিছু আমি মেডিকেল চিকিৎসা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাজ কিন্তু এগুলো এত তেমন না। আমার কাজ হচ্ছে আপনারা থাইরয়েডের প্রবলেম নিয়ে আসবেন, থাইরয়েড টিউমার নিয়ে আসবেন, ঘ্যাক নিয়ে আসবেন, অথবা ক্যান্সার নিয়ে আসবেন, আমি ঘাটাঘাট অপারেশন করে আপনাদের ভালো করে দেবো। এটা কিন্তু আমার কাজ ছিল। আজকে ডিসকাশন দেখা যাচ্ছে আমাকে আপনারা মেডিকেল ডাক্তার বানায় দিয়েছেন, আজকে আপনারা আমাকে হরমোন স্পেশালিস্ট বানায় দিয়েছেন। আই এম নট অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট, আই এম নট অ্যান হরমোন স্পেশালিস্ট, আই এম এ সার্জন, আই এম এফআরসি সার্জন। সুতরাং আমার কাজ হচ্ছে শুধু ছুরি কাছে চালানো।
আর কিন্তু আমি ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমার আজকে কিন্তু আপনাদেরকে এই সমস্ত চিকিৎসা দেওয়া লাগতেছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে অ্যান্টিথাইরয়েড ড্রাগটা আমরা দিব। এরপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, এটাতেও কাজ হচ্ছে না, আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেওয়ার পরেও তার রোগীটার টক্সিসিটি কমতেছে না, সেক্ষেত্রে আমরা একটা অন্যান্য ট্রিটমেন্ট দিই, যেটা বলা হয় রেডিও অ্যাক্টিভ আয়োডিন ট্রিটমেন্ট, এটা বলা হয় রেডিও আয়োডিন থেরাপি। রেডিও আয়োডিন থেরাপি দিয়েও আমরা অনেক সময় চিকিৎসা করি। সেক্ষেত্রে আমরা চিকিৎসা করি না, এটা পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে, নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট আছে, এখানে আপনারা যাবেন, আমরাই অ্যাডভাইস করবো, ডাক্তার অ্যাডভাইস করবে যে আপনার অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে রেডিও আয়োডিন অ্যাডভাইস করতে হবে। তারপরে অথবা দেখা গেল যে তার টক্সিক গয়টার আছে, মাল্টিনিউট্রিয়েন্ট গয়টার আছে, সেক্ষেত্রে আপনাকে আমরা কার্বিজল দিয়া বা কার্বিজল দেওয়ার পরে আপনাকে লেভেলটাকে একটু যখন সহনীয় পর্যায়ে আসবে, নর্মাল লেভেল আসবে, তখন বলবো বাবা আসো, এবার আমার ছুরির নিচে আসো, আমার চাকুর নিচে আসো, তার মানে আমি আপনার অপারেশন করবো। অপারেশন করার পরে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের লোকগুলোকে ম্যাক্সিমাম ফেলাই দেবো, যেটাকে বলা হয় সাবক্রাল থাইরয়েডেক্টমি। সেক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্টলি অলরেডি হয়ে যাবেন, দেখবেন আর আপনার শরীরে আর কোনো সমস্যা থাকবে না, গ্রাজুয়ালি আপনার শরীরটা আগের মতো হয়ে যাবে, চোখটা ব্যাক করবে আগের পজিশনে, আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, এবং আপনি পারফেক্টলি হয়েছে, তখন আপনাকে আরো এইভাবে ওষুধ খেতে হবে। সো ধন্যবাদ আসলে টক্সিক গয়টার নিয়ে আলোচনা করার জন্য, ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার বলছিলেন যে থাইরয়েড ক্যান্সার নিয়ে স্যার আপনি কথা বলছিলেন, স্যার কত ধরনের থাইরয়েড ক্যান্সার আসলে রয়েছে? আসলে থাইরয়েড ক্যান্সারটা আমরা যেটা বলি যে এটা প্রথম কথা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এটা এখনকার লোকজন কিন্তু খুব হয়ে গেছে, অল আর মেডিকেল প্রফেশনাল, ইভেন দে আর নট ডক্টর। বিকজ দেখেন এখন যে কোনো জিনিস হলেই দেখেন তো এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড, ইন ইউর ফিঙ্গার টিপ, দ্যাট মিনস মোবাইল। আপনারা যখন যাই কথা খবর আমরা বলি না কেন, আমি দেখি রুগীরা আমাদের থেকে ভালো জানে, আমাকে প্রশ্ন করে, স্যার আমার তো এইটা হয়েছে, এটা তো এই ধরনের অপশন আছে, আপনি কোনটা করবেন। আই এম রিয়েলি সারপ্রাইজ সামটাইমস যে তারা সবকিছু নেটে সার্চ করে পড়াশোনা করে আসে আমাদের কাছে বিজ্ঞ অভিজ্ঞতার দ্বারা ঝালায় আর কি। কিন্তু একটাই সমস্যা, তারা সেটা তো করতে পারে না, তারা তো আর অপারেশন করতে পারে না, কেন ইন্টারনেট দিয়ে তো আর অপারেশন শেখা যায় না, তাই না? তাকে তো ডাক্তার হতে হবে, সার্জন হতে হবে। যাই হোক, আমি জাস্ট মাঝে মাঝে যোগ করতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো এখন হচ্ছে কি, প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েডটা এটা কমন থাইরয়েড ক্যান্সার, এটা ইয়াং বয়সেরও হয়, খুব কমন ইয়াং বয়সের। আমি সবচেয়ে কম বয়সে একটা থাইরয়েড ক্যান্সার অপারেশন করলাম, 6 বছরের একটা বাচ্চা মেয়ের, সেটা থাইরয়েড ক্যান্সার থেকে চারিদিকে ছড়াই গেছিল। সেটা হলো আমার সিজন বয়সে 6 বছর। প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড আগেকার যুগে বলতো 60% ক্ষেত্রে প্যাপিলারি কার্সিনোমা, কিন্তু এখন আমাদের হিসাবে, আমাদের স্টাডি আছে সেটা দেখাচ্ছি আমি 92% প্যাপিলারি কার্সিনোমা, কিন্তু বই পুস্তকে আমরা এখনো বলি 80% প্যাপিলারি কার্সিনোমা। এরপরে আসছে ফলিকুলার কার্সিনোমা। বাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, প্যাপিলারি কার্সিনোমা যদি কারো হয় আপনারা ঘাবড়াবেন না। প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েডের 100% চিকিৎসা আছে, আপনি অপারেশন করার পরে আপনি 100% ভালো হয়ে যাবেন। তার মানে কি, লাইফ লং প্রোগনোসিস 5 ইয়ার সার্ভাইভাল না, 10 ইয়ার সার্ভাইভাল বলেন, 20 ইয়ার সার্ভাইভাল বলেন, আপনি সারা জীবন ভালো থাকবেন ইনশাআল্লাহ, যদি আপনি প্রাথমিক পর্যায়ে আসতে পারেন বা আমরা যদি এটা অপারেশন করে ঠিক করে দিতে পারি। কিন্তু প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড ভেরি গুড প্রোগনোসিস, কোনো চিন্তা নাই। এরপরে আসছে ফলিকুলার কার্সিনোমা থাইরয়েড, এটা হচ্ছে একটু খারাপ ধরনের, এটার রেটও এই জন্য কম, আল্লাহ পাক এটা মাত্র 10% দিয়েছে, এবং এটার যদি আর্লি স্টেজ রোগটা ধরা পড়ে তাহলে এটারও ওইরকম ভাবে প্রগনোসিস খুবই ভালো। কিন্তু এটা অনেক সময় দেখা যায় এটা ব্লাড দিয়ে তাড়াতাড়ি এটা অন্য জায়গায় ছড়ায় যায়, এটা দেখা গেল লিভারে গেল, লাংসে গেল, অথবা ব্রেনে গেল, তখন কিন্তু আর তেমন কিছু করা যায় না। কিছুটা অপারেশন করার পরে ওই জায়গাগুলো আমরা যদি অ্যাবলেশন করি সেক্ষেত্রে কিছুটা ভালো থাকে, তারপরে এটা প্রগনোসিসটা ক্যাপিটালের মতো না। এছাড়া আছে মেডুলারি কার্সিনোমা থাইরয়েড, এটা প্রায় 5% ক্ষেত্রে হয়। এটা হয় কি, আপনার থাইরয়েড গ্ল্যান্ড খুলে যায়, এর সঙ্গে মাল্টিপল লিম্ফ নোড দেখা যায়, তো এটা আমরা অপারেশনের মাধ্যমে পুরোটা ফালা দিতে পারি। এটার প্রোগ্রেসিস প্যাপিলারির মতো না, বাট স্টিল গুড। এছাড়া একটা আছে সবচেয়ে খারাপ ক্যান্সার, যেটা আমরা বলি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, সেটা রেটটাও কম, 3% ক্ষেত্রে হয়। বাট এটা হলে আমরা তাড়াতাড়ি রুগী র্যাপিডলি গ্রো করে, ট্রাকিয়া খেয়ে ফেলে, ইসোফেগাস খেয়ে ফেলে, কথা বলতে পারে না, শ্বাস নিতে পারে না, এবং আমরা অনেক সময় ডিবাল্কিং করি, কিছুটা সার্জিক্যাল অপারেশন করি, আমরা এক্সটার্নাল বিম রেডিওথেরাপি দিই, কিন্তু এটার প্রগনোসিস খুবই খারাপ। এছাড়া লিম্ফোমা একটা ক্যান্সার আছে যে থাইরয়েড হতে পারে, সেটা ক্ষেত্রে অবশ্য প্রগনোসিস ভালো। এগুলো হচ্ছে আমরা থাইরয়েড ক্যান্সার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি প্রগনোসিস মোটামুটি স্যার আলাদা করে বলেই দিয়েছেন, তারপর দর্শকদের উদ্দেশ্যে আসলে স্যার যদি একটু সহজ করে বলেন যে যাদের ক্ষেত্রে ক্যান্সারের এই সমস্যাটি আছে, অপারেশন পরবর্তী আসলে তাদের ফলাফল কেমন হয় বা তারা কতটুকু সেরে ওঠেন? ধন্যবাদ।
আমার ধরেন আমি এই পর্যন্ত আমি ইংল্যান্ড থেকে এসেছি ধরেন 1999-এ এ পর্যন্ত কত হাজার থাইরয়েড করেছি। আমাকে যারা জানে চিনে তারা জানে যে হাউ মাচ থাইরয়েড আই এম ডুইং। তো সেক্ষেত্রে দেখা গেল আমার থাইরয়েড ক্যান্সারের এই বাল্কের ক্ষেত্রে আমি আই লস্ট 3 পেশেন্ট অনলি। তারা কি, একটা পেশেন্ট আমার খুব পরিচিত ছিল, একটা মেয়ে আর কি, তার অপারেশন করার পরপরই প্যাপরিক অ্যাসিড থাইরয়েড ছিল, আমি সব ফেলাই দিছি। 3 মাসের মাথায় তার মাথাটা এরকম খুলিটা উপরের দিকে উঠে গেছে, তার মানে তার ব্রেনে ম্যাটাস্টাসিস হয়ে গেছে। মানে অলরেডি যখন আমি অপারেশন করি তার আগেই তার ব্রেনে চলে গেছে টিউমারটা। আলটিমেটলি আই লস্ট দ্যাট পেশেন্ট। আরেকটা পেশেন্ট ওরকম ভাবে ব্রেন ম্যাটাস্টাসিস, আরেকটা পেশেন্ট লাং ম্যাটাস্টাসিস, মাল্টিপল লাং ম্যাটাস্টাসিস। তো 3টা পেশেন্ট আমি হারাইছি। এছাড়া কিছু কিছু থাইরয়েড ক্যান্সার পেশেন্ট গুলো আমি এখনো ফলো আপ করি, যাদের কাছ থেকে ধরেন 20 ইয়ার্স আগেও অপারেশন করেছি, তারা এখনো ভালো আছে। থাইরয়েড ক্যান্সারের প্রগনোসিস খুবই ভালো, বিশেষ করে প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড। ম্যাক্সিমাম তো আমি যেটা বললাম আমাদের শাড়িতে এখন সারা ওয়ার্ল্ডে এখন বলবো আমি 90% প্যাপিলারি কার্সিনোমা। সুতরাং থাইরয়েড ক্যান্সার হলে কিন্তু আপনার ঘাবড়ানোর কিছু নাই। বাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে অপারেশনটাকে খুব প্রিসাইসলি করতে হবে। আনারি হাতে পড়লেন আপনি, অপারেশন করে দেখার কিছু রয়ে গেল। যেটা যে সমস্ত থাইরয়েড ক্যান্সার গুলো টোটাল থাইরয়েড করতে হবে, টোটাল থাইরয়েড আমরা পুরো থাইরয়েড ফালাই দেবো, আমরা নার্ভ সেভ করবো। অপারেশন করতে দেখেন নার্ভ কেটে গেলে গলার স্বর ভেঙে যাবে অথবা শ্বাস নিতে পারবেন না। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে ওর পিছনে, যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার হাত পা খিচুড়ি লাগবে, আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে। আমাদের হাতে যে হয় না তাও না, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও অনেক সময় চলে যায়। তো আমরা এখন খুব সেভ করি, ওটা ট্রাই করি যে ওটা সেভ করার জন্য। তো এইভাবে যদি আমরা সুন্দরভাবে অপারেশনটা করতে পারি তাহলে আপনার লাইফটাও ইজি হয়ে গেল এবং আপনার পারফেক্টলি ইউল বি অলরাইট এবং আপনি নর্মাল লাইফ লিড করবেন। ভয় পাওয়ার কিছু নাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন শাহিদা আক্তার জিসান, বয়স 37 বছর, থাইরয়েড নোডিউল আছে, ব্লাড টেস্ট সব নর্মাল এবং এফএনইসি আলট্রাসোনোগ্রাম সবকিছুই নর্মাল আছেন। তারপরে ওনার ডাক্তার ওনাকে সাজেশন দিয়েছেন অপারেশন করার জন্য। ওজন 10 বছর যাবত একই রকম আছেন। এই অবস্থায় তিনি কি করবেন জানতে চাচ্ছেন যে আসলে কি তার অপারেশন করাতেই হবে কিনা, এই ব্যাপারে পরামর্শ চেয়েছেন। আসলে এটা যদি আগের প্রোটোকল হয় তাহলে আমরা বলবো ঠিক আছে ওয়েট এন্ড সি। যেহেতু আপনার এফএনসি নর্মাল আছে, এটা নোডুলার গয়টর, এটা আপনার এত বাড়তেছে না, আপনাকে কিপ অন আই মানে ফলো আপ করা যেতে পারে। আপনার ধরেন আপনি যদি খুব বেশি ভয় পান তাহলে অপারেশন না করে প্রতি 6 মাস পর আপনি একটা এফএনসি চেক করতে পারেন, এফএনসি করে আবার দেখতে পারেন যে এটা চেঞ্জ হচ্ছে কিনা। তো এখান থেকে এটা একবার এফএনসি নর্মাল মানে এই না যে আপনি নর্মাল থাকবেন, আবার এফএনসি রিপোর্টটা তো ফলস পজিটিভ হয়, ফলস নেগেটিভ হয়, তাই না? তো এই জন্য এটা আপনি ওয়েট করতে পারেন। বাট এখন আমি যেটা স্টাডি দেখালাম যে দেখেন 3টা থাইরয়েড অপারেশনের করার পরে বায়োপসি রিপোর্টে দেখা যাচ্ছে একটা আসতেছে ক্যান্সার আর 2টা আসছে বিনাইন। তার মানে আপনার 33% রিস্ক কিন্তু রয়ে গেল যে ইট ক্যান বি এ ক্যান্সার। ইভেন এফএসি নর্মাল, এফএনসি অলওয়েজ নট 100% কন্ট্রোলশিপ। তো এই জন্য আপনার যদি অন্য কোনো প্রবলেম না থাকে আপনি অপারেশন করতে পারেন। বাট এফএনসি যেহেতু বিনাইন আছে সেক্ষেত্রে আরেকটা মানে স্কুল অফ থট আছে যে হ্যাঁ আপনি ওয়েট করতে পারেন, 6 মাস পর আপনি দেখেন, ডাক্তারকে দেখেন, ফলো আপ করেন, আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে আপনার গ্ল্যান্ডটা আগের মধ্যে আছে কিনা না বাড়ছে। যদি দেখা যায় আল্ট্রাসাউন্ড করে দেখেন না এটা আরো বড় হয়েছে, সেক্ষেত্রে আবার এফএনসি করে দেখলেন না এটা খারাপ হয়ে গেছে, তখন আপনি অপারেশন করতে পারেন। বাট আমার সাজেশন হলে আমি এখন থাইরয়েড গ্ল্যান্ডের নোডুল হলে আমি বলেই ফেলি যে না আমি অপারেশনই করবো, বিকজ যেহেতু ক্যান্সার রেটটা সারা ওয়ার্ল্ডে বেড়ে যাচ্ছে, এই জন্য আমি সাজেশন দেবো আপনি অপারেশন করেন। ধন্যবাদ। এবং স্যার আপনার বাস্তব অভিজ্ঞতা থেকেও কিন্তু আপনি আজকে শেয়ার করলেন যে আসলে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট বা সার্জারি যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে প্রগনোসিস বা ফলাফল অনেক ভালো। যেমন আপনি 3টি রোগীর কথা বলছিলেন যে ওনাদের ক্ষেত্রে ক্যান্সারটি আসলে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল, সেজন্যই আসলে হয়তো ওনাদেরকে হারাতে হয়েছে। আমি বলবো একটা উদাহরণ দিই। আজ থেকে 20 ইয়ার্স এগো একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, মেডিকেলে পড়তো, তো ওর আমি টনসিল অপারেশন করলাম, ও আমার কাছে অপারেশন করার জন্য আসছিল। এরপরে হঠাৎ করে দেখা গেল যখন 5th ইয়ার পরে তখন তার দেখা গেল থাইরয়েড সোয়েলিং এবং তার প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড না, প্যাপিলারি কার্সিনোমা না, ঠিক থাইরয়েড সোয়েলিং। তারপরে আমি করলাম, প্রথমে করলাম হেমিথাইরয়েড করলাম, যেহেতু এটা নোডুলার গয়টর ছিল। হেমিথাইরয়েড করার পরে মানে এক সাইড ফেলালাম, পরে দেখা গেল প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড। পরে ওটাকে আবার আমি কম্প্রেশন থাইরয়েড করলাম। তো আজ থেকে 20 বছর আগে সেই মেয়েটা এখন সৌদি আরবে আছে, নাম ও বাড়ি বগুড়া, ও সৌদি আরবে আছে এবং 2-3টা বাচ্চা হয়ে গেছে। আর একটা কথা বলি যে আমার একটা শেপুরের রোগী, আমি অপারেশন করলাম, হেমিথাইরয়েড করলাম, প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড, কিন্তু লো রিস্ক গ্রুপ ছিল, ছোট ছিল, 2 সেন্টিমিটার নোডুল। ওরা হেমিথাইরয়েড করেছি, করার পরে রিপোর্ট আসলো ক্যান্সার। তাই আমি বললাম আর কিছু করার দরকার নাই, বিকজ তোমার লো রিস্ক গ্রুপ, তোমার বয়স কম, টিউমারটা ছোট সাইজ, 2 সেন্টিমিটার, কোথাও সরায়নি, এই জন্য আর ওই সাইডটা থাকুক, ভালো থাকুক, কিচ্ছু করতে হবে না। ও আবার ইন্ডিয়া গেল, সব জায়গায় গেল, বলছে না হি ইজ রাইট,
তোমার পুরো থাইরয়েড পড়ানোর দরকার নাই, সেই রোগীটার ছেলেটা এখন আমার ছাত্র রাজশাহী মেডিকেল থেকে ডাক্তার হয়ে গেছে, রোগীটা দেখবি ভালো আছে, কোনো সমস্যা নেই। সুতরাং থাইরয়েড ক্যান্সার মানে যে পুরোটা ফালা দিতে হবে তা না, আর্লি স্টেজে যদি আসা যায় 2 সেন্টিমিটার মতো, ইভেন 4 সেন্টিমিটার বলি আমরা, যদি 4 সেন্টিমিটার পর্যন্ত নোডুল থাকে, কোন লিম্ফ না থাকে, লোয়ার এজ গ্রুপ থাকে, বয়স কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ইভেন ওই সাইডটা শুধু ফালা দিলে চলে, কিন্তু যেটা আমরা বলি লোবেক্টমি বা হেমিথাইরয়েডেক্টমি। এটা আমি মেডিকেল কিছুটা জ্ঞান আপনাদের দিলাম, যেটা এটা এটা ছাত্রদের জন্য উপকার হতো, মেডিকেল যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে। শেষ একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। নূর মোহাম্মদ সরকার প্রশ্ন করেছেন যে গ্রেভস ডিজিজে কি সার্জারির প্রয়োজনীয়তা আছে কিনা? গ্রেভস ডিজিজ আসলে যেটা আমরা বললাম যে এটা ওই যে টক্সিকোসিস যদি হয় সেক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে, সেই কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিছু কিছু সার্জারি করি। যেমন চোখটা একদম বের হয়ে গেছে, একদম এমন বের হয়ে গেছে যে চোখে আলসারেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডিকম্প্রেশন অফ দ্য আইবল করি, সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা কিছুটা ডিকম্প্রেশন করি, করে চোখ ভিতর থেকে অ্যাপ্রোচ করি, আমরা ইন্ডোস্কোপিক অ্যাপ্রোচ করতে পারি, করে ওটাকে ডিকম্প্রেস করলে চোখটা আবার ওদিকে চলে যায়। এছাড়া তো মেডিকেল ট্রিটমেন্ট তো আছে। ইভেন যদি থাইরয়েডের যদি দেখা যায় হ্যাঁ টক্সিক গোয়াটার আছে, বড় গোয়াটার আছে, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি আমরা সার্জারি করতে পারি। কিন্তু সেক্ষেত্রে একটাই প্রবলেম যে আমাকে ওটা চিকিৎসা দিয়ে ইথার্ড করে তারপরে করতে হবে। বাট চোখের ক্ষেত্রে আমরা ডিকম্প্রেশন করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ সময় স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ থাকে। আজকে আমরা থাইরয়েড নিয়ে আলোচনা করলাম। থাইরয়েড গ্ল্যান্ডের এটা বাটারফ্লাই শেপ এখানে থাকে, যে বুঝতে পারবে যদি সোয়েলিংটা যদি ওঠানামা করে ঢুকলার সঙ্গে, তাহলে বুঝবেন থাইরয়েড সোয়েলিং। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তার কাছে যাবেন। আলট্রাসোনোগ্রাম, এফএনএসি এবং P3T4TSS করবে বা PSS করলে আমরা বুঝতে পারবো আপনার কি অবস্থা। এছাড়াও আপনাদের হাইপার বা হাইপোথাইরয়েড থাকতে পারে, যে সমস্ত ফিচারগুলো বললাম, তো এটা নিয়ে হেলা করবেন না। আর থাইরয়েড ক্যান্সার যদি হয় আপনারা ভয় পাবেন না। থাইরয়েড ক্যান্সার হলে অপারেশন করলে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো আপনাদের আরেকটা জিনিস বলবো যে থাইরয়েডের সম্বন্ধে যেটা আপনার বললাম যে আয়োডিনযুক্ত লবণ আপনারা খাবেন, আপনারা শাকসবজি প্রচুর খাবেন, আর ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা বাড়ান, আপনারা প্রোটিন জাতীয় খাবার খাবেন বেশি করে, চর্বি জাতীয় খাবার কম খাবেন। সেটা শুধু থাইরয়েডে না, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। এটা অ্যাডভাইস, জেনারেল অ্যাডভাইস। তো থাইরয়েড নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ সবাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময় থেকে আপনি মেডিটকের দর্শকদের জন্য মূল্যবান সময় দিয়েছেন, এবং স্যার বায়োফার্মা লিমিটেড যারা আমাদের আজকের স্পন্সর হিসেবে তাদের যে ফেসবুক পেজ, সেখানে কিন্তু আপনাকে ধন্যবাদ জানিয়ে আসলে অনেকগুলো কমেন্ট এসেছে স্যার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার এই সময়টিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য মেডিটক এবং বায়োফার্মা লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।